আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের, এটি আমাদের অত্যন্ত অহংকারের। যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশ অযত সম্ভাবনার বাংলাদেশ। আমাদের বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়, এদেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ। আজকে যে মানব সম্পদকে বাংলাদেশ মানব সম্পদ হিসেবে তৈরি করতে না পারার কারণে এই মানব সম্পদ আজকে আমাদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। যে মানব সম্পদকে আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের আশঙ্কা হিসেবে তৈরি করা হচ্ছে, আমরা আমাদের কাছে পরিষ্কার, আমাদের বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক বিশ্বে এই বাংলাদেশের মানব সম্পদকে পৃথিবীর মানচিত্রে অসংখ্য রাষ্ট্র এই বাংলাদেশ থেকে মানব সম্পদ তারা তাদের দেশে নিয়ে আমাদের দেশে মানব সম্পদকে কাজে লাগিয়ে পৃথিবীর অসংখ্য রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে উন্নত রাষ্ট্র হিসাবে তারা নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের এই মানব সম্পদকে পৃথিবীর মানচিত্রে অন্যান্য রাষ্ট্র কাজে লাগিয়ে পৃথিবীর মানচিত্রে মালয়েশিয়া বাংলাদেশ থেকে মানব সম্পদকে তারা তাদের দেশে সরবরাহ করে মালয়েশিয়া পৃথিবীর মানচিত্রে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারছে। আমরা আমাদের মানব সম্পদকে বাংলাদেশে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারছি না কেন? এই প্রশ্নের জবাব যখন আমাদের কাছে করা হয়, তখন আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্য শ্রেষ্ঠ অর্জন, বাংলাদেশের স্বাধীনতা আমাদের জন্য সবচেয়ে বড় অহংকার। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য, স্বাধীনতা অর্জন করা আমাদের জন্য যত কঠিন ছিল, স্বাধীনতাকে অর্থবহ করা এই দেশ এবং জাতির জন্য তার চেয়ে অনেক বড় কঠিন দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই দেশের দায়িত্ব, এই দেশের রাষ্ট্রের পরিচালনা করার ক্ষমতা যখন যাদের হাতে এসেছিল, আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলার জন্য বড় দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের পালন করার কথা ছিল। একটি দায়িত্ব ছিল এদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, আরেকটি দায়িত্ব ছিল এদেশের যুবক এবং তরুণ ছাত্র সমাজকে দেশের উপযোগী করে গড়ে তোলা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে চাই, দেশের স্বাধীনতা অর্জন করার পর দেশের স্বাধীনতাকে অর্থবহ করার পরিবর্তে এদেশের সরকারের ক্ষমতায় যারা এসেছিলেন, অধিকাংশ সময় এদেশের স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলার জন্য দেশের পক্ষে এবং বিপক্ষ শক্তি তৈরি করে এই কথাটি ভুলে গিয়ে স্বাধীনতার পর সবাই এদেশের সম্পদ, স্বাধীনতার পর সবাই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, এই কথাটি বলার পরিবর্তে বাংলাদেশের সরকারে যারা এসেছিলেন তারা অধিকাংশ সময় এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তির কথা তুলে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উন্নত রাষ্ট্র করার পরিবর্তে পক্ষ বিপক্ষের শক্তির কথা তুলে বাংলাদেশকে তারা বর্তমানে নয় অতীত থেকে চেষ্টা করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পরিবর্তে আমাদের রাষ্ট্রকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দুর্বিসন্ধি তারা চালিয়ে গিয়েছিলেন। আমাদের কাছে কথা পরিষ্কার, একটি দেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর সেই দেশের যুব সমাজ কারা স্বাধীনতা অংশগ্রহণ করেছিলেন আর কারা স্বাধীনতা অংশগ্রহণ করতে পারেননি। ইসলামী ছাত্র শিবিরকে আজ যারা প্রশ্ন করেন আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম নাকি স্বাধীনতার বিপক্ষে ছিলাম, আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, এই সম্মেলনে যারা ছাত্র শিবিরের কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, এই টেমরে এবং যাত্রাবাড়ির কাছে আজ জানতে চাই, ইসলামী ছাত্র শিবিরের এই যুবক তরুণ সমাজ 1971 সালের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করা তো দূরের কথা, 1971 সালের যাদের জন্মই হয়নি তাদেরকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা তুলে আমাদের বিরুদ্ধে যারা প্রশ্ন করেন তারা শুধু শিবিরের শত্রু নন, তারা গোটা বাংলাদেশ জাতি এবং রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত হতে বাধ্য। ইসলামী ছাত্র শিবিরকে আজ যারা প্রশ্ন করেন আমরা রাজাকার, ছাত্র শিবির রাজাকার, আমরা আমাদের বন্ধুদেরকে বলি ছাত্র শিবির 71 সালে জন্মগ্রহণই করেনি, রাজাকার হলাম কি করে? তারা আমাদেরকে বলেন ছাত্র শিবির
জন্মগত সূত্রে রাজাকার নয়। ছাত্র শিবিরকে রাজাকার বলা হয় চেতনার দিক থেকে, আমরা চেতনায় রাজাকার। আমরা আমাদের বন্ধুদেরকে বললাম, বন্ধুরা তোমরা যারা আমাদেরকে জন্মগত সূত্রে রাজাকার বলে আত্মতৃপ্তি পাও না, আমাদেরকে তোমরা যারা চেতনায় রাজাকার বলে আত্ম উপলব্ধিতে মেতে ওঠো, তোমাদের কাছে আমরা জানতে চাই, দেশবাসী জানতে চায়, তোমরা যারা স্বাধীনতার কথা বলে লুটপাট এবং ব্যঙ্গাত্মকিতে মেতে উঠেছিলেন, স্বাধীনতার অর্থের কথা বলে যারা আমাদের জাতি এবং মা বোনদেরকে ধর্ষণের খেলায় মেতে উঠেছিলেন, যারা আজও সেই স্বাধীনতার চেতনা লালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি পালন করে, যারা আজও স্বাধীনতার কথা বলে গাড়ি ভাঙচুরের নামে নিজেদের সম্মেলন পর্যন্ত সমাপ্ত করতে পারে না, ইসলামী ছাত্র শিবির সেই স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তোমাদের স্বাধীনতার চেতনার অর্থই হচ্ছে ব্যাংক ডাকাতি করা, তোমাদের স্বাধীনতার চেতনার অর্থই হচ্ছে লুটপাট করা, তোমাদের স্বাধীনতার অর্থই হচ্ছে অস্ত্রবাজি করে চাঁদাবাজি করে দেশকে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে দেওয়া। তারা ক্ষমতায় এসে সন্ত্রাস দমন করার কথা বলেছিলেন, সন্ত্রাস দমন করেছিলেন। এই ঢাকার বুকে তারা সন্ত্রাস দমন করার নজির রেখেছিলেন। এই ঢাকার বুকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা যখন জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিল, তখন ঢাকার বুকে একজন ডাক্তারের জন্ম হয়েছিল, আওয়ামী লীগ একজন ডাক্তারের জন্ম দিয়েছিলেন। ইসলামী ছাত্র শিবির আজ বলতে চায়, যাদেরকে আজ চেতনার রাজাকার বলা হয়, অস্ত্রবাজির দিক থেকে আওয়ামী লীগ বাংলাদেশের যে অস্ত্রের আমদানি করে রেখে গিয়েছিল, যে অস্ত্র তাদের এমপি মন্ত্রীদের হাতে তুলে দিয়েছিল, ডাক্তার ইকবাল মানুষের অস্ত্র পাচার করেনি। ডাক্তার ইকবাল আওয়ামী লীগের থেকে জন্ম হয়ে নিজের হাতে পিস্তল নিয়ে ঢাকার মানুষের বুকে গুলি চালিয়েছিল। যারা আমাদেরকে রাজাকার বলেন, ইসলামী ছাত্র শিবিরকে রাজাকার বলে যারা আত্মতৃপ্তিতে আহ্লাদিত হয়ে ওঠেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে জয়নাল হাজারীর দৃষ্টান্ত, তাদের ইতিহাস হচ্ছে শামীম ওসমানের দৃষ্টান্ত, তাদের ইতিহাস হচ্ছে বরিশালের, আপনারা নাম জানেন, আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল্লাহ। আমাদের বরিশালের গল্প বাংলাদেশের গল্প ছিল। আমরা মাছে ভাতে বাঙালি, গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, কিন্তু সেই সময় আওয়ামী লীগ আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের এই স্লোগান পাল্টে দিয়েছিল। আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল্লাহর বাড়ির পাশের পুকুর যৌথ অভিযান পরিচালনা করার পর সেখানকার প্রশাসন সেই পুকুরের পানি সেচন করার ব্যবস্থা নিয়েছিল। মাছ পাবে, তাই অনেক মাছ পাবে, কারণ আমাদের পুকুরে মাছ আছে, আমাদের গলভরা গরু আছে। স্লোগান নিয়ে পুকুরের পানি যখন টিউবওয়েল দিয়ে, যখন কল দিয়ে, নলকূপ দিয়ে উঠানোর চেষ্টা শুরু করা হয়েছিল, সেই পুকুরে মাছ পাওয়া যায়নি, সেই পুকুরে রুই বোয়াল ইলিশ পাওয়া যায়নি, সেই পুকুরে পাওয়া গিয়েছিল বোমা এবং স্টেন গান। আওয়ামী লীগ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পরিবর্তন, মাছে ভাতে বাঙালির পরিচয় পরিবর্তন করে, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছের পরিবর্তন করে, পুকুর ভরা তারা অস্ত্রের চাষাবাদ শুরু করে দিয়ে জাতিকে ধ্বংস করতে চেয়েছে। চেতনায় রাজাকার কারা? ধ্বংসের রাজনীতিতে কারা রাজাকার? অস্ত্রতার দিক থেকে কারা রাজাকার? ধানমন্ডির লেকে যখন আজ আমাদের মা বোনদেরকে হরতালের জন্য নামিয়ে দেওয়া হয়, এই মা বোনদেরকে ব্যবহার করে তোমরা যে অস্ত্রতার চরম সীমায় নেমেছ, তোমরা শিলুরদানির দিক থেকে 1 নম্বরের রাজাকার। আমার মা বোনদেরকে ব্যবহার করার এই ধৃষ্টতা, আমাদের মা বোনদেরকে রাজপথে নামিয়ে এই ধৃষ্টতা প্রদর্শনের প্রায়শ্চিত্ত তোমাদেরকে 2001 সালে ভোগ করতে হয়েছিল, 2007 সালে তোমাদেরকে ভোগ করতে হবে। অপেক্ষা করতে হবে আপনাদের। ইসলামী ছাত্র শিবির দেশ এবং জাতির প্রয়োজনে আজ পক্ষ বিপক্ষের কথা ভুলে উঠতে উঠে আমরা একটি সুন্দর সৎ দেশপ্রেমিক যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই। এই নাগরিক গড়ে তুলতে আজ আমরা সক্ষম। আজ আমরা গর্ব করে, আজ আমরা অহংকার করে ডেমরা যাত্রাবাসীর সামনে চিৎকার করে বলতে পারি, ডেমরা যাত্রাবাসী, ডেমরা যাত্রাবাড়িবাসী,
ছাত্র শিবিরকে যদি জিজ্ঞেস করা হয় ছাত্র শিবির এই 30টি বছরে দেশ এবং জাতির জন্য কি করেছে, আমরা বলবো দেশ এবং জাতির প্রয়োজনে আপনাদের এই সন্তানগুলোকে আমরা দেশ এবং জাতির কল্যাণে তৈরি করেছি। ইসলামী ছাত্র শিবির একজন যুবক একজন তরুণকে শুধু দলের কর্মী বানায় না, ইসলামী ছাত্র শিবির একজন তরুণ এবং যুবককে একজন দলের নেতা বানায় না। ইসলামী ছাত্র শিবির যে তরুণ ছাত্র যুবকটির পিছনে কাজ করে সে তার পরিবারের সুসন্তান, সে প্রতিষ্ঠানের আদর্শ ছাত্র, সে দেশ এবং সমাজের সৎ এবং দেশপ্রেমিক একজন যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠে। যার কারণে যৌথ অভিযান পরিচালনা হয়েছিল। আমাদেরকে গ্রেপ্তার করা যায় না। পত্রপত্রিকায় যারা আমাদের বিরুদ্ধে না লিখলে পেটের ভাত হজম হয় না, তারা বলল এই যৌথ বাহিনীর মধ্যে যা আছে সব জামাত ইসলামী বাংলাদেশ, এদের দিয়ে কাজ হবে না, এদের পরিবর্তন করো। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আসলো, যাদের ভয়ে সন্ত্রাসীরা গর্তের মধ্যে লুকিয়ে গিয়েও আশ্রয় পায় না, জেলখানা থেকে জামিন হয়ে যাওয়ার পর জামিন নিয়ে বের হয় না, সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আসলো। ছাত্র শিবিরকে কেন ক্রস ফায়ার দেওয়া যায় না, এই নিয়ে আমাদের বামপন্থী দলের নেতৃবৃন্দ মাথায় হাত। এত ক্রস ফায়ার হয়, ছাত্র শিবির ক্রস ফায়ার হয় না কেন? বললো এগুলো চেঞ্জ করতে হবে, এদের মধ্যে সব জামাত ইসলামী বাংলাদেশ। আমাদের সীমান্ত সাতক্ষীরার সীমান্ত যখন হয়েছিল, রৌমারী সীমান্ত আপনাদের মনে থাকার কথা, বিএসএফ যখন বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকতে চেয়েছিল, বাংলাদেশের বিডিআররা সেই রৌমারীর সীমান্তের লোকজনকে সাথে নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সেদিন সীমান্ত রক্ষার জন্য অবশ্যই ভূমিকা রেখেছিল। আমাদের দেশের বিরোধী দলের নেত্রী বললেন বিডিআরের মধ্যে জামাত ভরে গেছে, এই দেশটা মৌলবাদীরা দখল করে ফেলেছে। আমাদের নেত্রী কি যে বলবেন দিশা পান না, আফসোস লাগে। আমরা বললাম কি পরিবর্তন করবেন, পরিবর্তন করতে করতে আর কিছুই থাকবে না। কোথায় পরিবর্তন হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যরা যখন ক্ষমতায় আসলে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ পাঠানো হলে, পুলিশ গেল আমাদেরকে গ্রেপ্তার করার জন্য। আমরা পুলিশকে বললাম ভাইয়েরা কোরআন পড়তে পারেন? বলছে না তো, আমরা আপনাদেরকে কোরআন শেখাতে চাই। বলছে এখানে কোরআন শেখানো? আমরা বললাম হ্যাঁ, আপনি 12 ঘন্টা দায়িত্ব পর আধা ঘন্টা সময় দেন, আপনাকে আমরা এই ক্যাম্পে গিয়ে আপনাকে আমরা কোরআন শেখাবো। আপনি কি জানেন আপনার বাড়িতে যে সন্তানটি আছে সেই সন্তানটিকে ছাত্র শিবির কোরআন শেখায়? বলছে হ্যাঁ আমি জানি, কিন্তু আমাকে পাঠানো হয়েছে আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য। আমরা বললাম করেন না কেন? আমরা বললাম আপনাদের বিরুদ্ধে তো আমাদের কাছে কোনো অভিযোগ নেই। বলছে তারপর আপনাদেরকে তো পাঠানো হয়েছে গ্রেপ্তার করার জন্য। বলছে যে ভাই তারপর আপনারা সতর্ক থাকেন। আমরা বললাম আমরা সতর্ক আছি, আপনি আপনার দায়িত্ব পালন করুন, কিন্তু আপনাকে আমরা কোরআন শেখাতে চাই। আসেন না, নামাজ আদান হয়েছে, নামাজ পড়তে যাই, চলেন। আমরা তাকে নিয়ে চা খাই, আমরা তার সাথে হ্যান্ডশেক করি, ভাই বলে সম্বোধন করি। আমি তাকে বুকে জড়িয়ে ধরি, আপনি আমার ভাই, আপনি রাষ্ট্রের একজন কর্মচারী, আপনি আমার দেশের সম্পদ। চোখের পানি ফেলে বলেন ইসলামী ছাত্র শিবির যদি এই হয় তাহলে সেই ছাত্র শিবিরকে আমি গ্রেপ্তার করবো কি করে? চোখের পানি ফেলে আমার চোখের সামনে বসে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই ছাত্র শিবিরকে গ্রেপ্তার করতে এসেছি, যদি অপরাধ হয়ে যায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি ব্যক্তির ইচ্ছায় ছাত্র শিবিরকে গ্রেপ্তার করতে আসিনি, চাকরির কারণে এসেছি। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা ফোন করে উপরে ফোন করলো, বলল কি পুলিশ পাঠাইছেন? এগুলো সব শিবির করে, এগুলো চেঞ্জ করেন, এগুলো দিয়ে কাম হবে না, এগুলো সব শিবিরের লোক। আবার নতুন পুলিশ পাঠাইছে, পুলিশ কমিশনার আসছে, নতুন পুলিশ। আমরা আবার তার সাথে হ্যান্ডশেক করলাম, বুকে জড়িয়ে ধরলাম, বললাম কোরআন শেখানোর ব্যবস্থা আছে, কোরআন শিখবেন। নামাজ শেখানোর ব্যবস্থা আছে, আমরা আপনাকে নিয়ে নামাজ পড়তে চাই। আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য আমাদের ভাইয়েরা আপনাদের গ্রামে গ্রামে কাজ করছে। বলছে তাই নাকি? আমরা জানি, চলেন নামাজ পড়তে যাই, আমাদের সাথে নামাজে শামিল হয়। আবার ফোন করলো, কি পুলিশ পাঠাইছেন? আগে যেগুলো ছিল এগুলো সমর্থক, এখন যেগুলো আসছে এগুলো তো সব কর্মী, এগুলো পরিবর্তন করেন। এমন পুলিশ পাঠান যে পুলিশ আসার সাথে সাথে এগুলোকে গ্রেপ্তার করবে। পুলিশ কমিশনারের সাথে যিনি ছিলেন তিনি আমাদেরকে এক সময় হাসতে হাসতে বলেছিলেন, ভাইয়েরা আপনাদের হল, আপনাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা পুলিশের সাথে কি ব্যবহার করেন? ওখান থেকে পুলিশ কমিশনারকে ফোন করা হয়েছে চতুর্থবার পুলিশ পরিবর্তন করার জন্য। পুলিশ কমিশনার তখন ফোনের জবাবে বলেছিলেন, আমার মনে হয় ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তোমাদের সাথে যে ব্যবহার করছে, আমি ওই বিশ্ববিদ্যালয়ে যদি দায়িত্ব পালন করার জন্য যাই তাহলে আমাকেও হয়তো ওই বিশ্ববিদ্যালয় থেকে একজন শিবিরের কর্মী হয়ে ওখান থেকে ফিরে আসতে হবে। ইসলামী ছাত্র শিবিরের নাম হচ্ছে আদর্শের পতাকাবাহী কাফেলা।
আমাদেরকে হত্যা করে, আমাদের বিরোধিতা করে, আমাদেরকে আঘাত করে শেষ করে ফেলা যায় না। ইসলামী ছাত্র শিবিরকে আঘাত করে শেষ করতে যারা চেয়েছেন তারা শেষ হয়ে গিয়েছেন। আমরা তাদেরকে আর শেষ হতে দিতে চাই না। আমরা বাংলাদেশের কোনো কাউকে প্রতিপক্ষ মনে করি না, কারণ আমরা যে লোকগুলো তৈরি করি সেই লোকগুলো জামাত ইসলামের জন্য নয়। আমরা যে লোকগুলো তৈরি করি সেই লোকগুলো চারদলীয় জোটের জন্য নয়। আমরা যে লোকগুলো তৈরি করি সেই লোকগুলো আওয়ামী লীগের জন্য নয়। আমরা যে লোকগুলো তৈরি করি শুধু মসজিদ পরিচালনার জন্য নয়। আমরা যে লোকগুলো তৈরি করি গোটা বাংলাদেশ পরিচালনা করার যোগ্যতা তাদের মধ্যে আছে। সেই লোকগুলো আওয়ামী লীগের প্রয়োজন। ডেমরা যাত্রাবাড়ির আওয়ামী লীগের ভাইয়েরা শুনে রাখুন, ছাত্র শিবিরের এই কর্মীকে আপনার জন্য প্রয়োজন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজন, আপনার বাড়ির জন্য প্রয়োজন, আপনার রাজনৈতিক দলের জন্য প্রয়োজন। যে দেশকে আপনি ভালোবাসুন সেই দেশের জন্য প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করবেন না। ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করার অর্থ হচ্ছে ইসলামের বিরোধিতা করা। ইসলামী ছাত্র শিবির দেশ এবং জাতির প্রয়োজনে কাজ করে যাচ্ছে। ছাত্র শিবিরের বিরোধিতা করার মানে হচ্ছে দেশ এবং জাতির বিরোধিতা করা। ইসলামী ছাত্র শিবির আজ আদর্শের নৈতিকতার এক সমুন্নত চেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা একজন ছাত্রকে শুধু নামাজ পড়তেই শেষ করি না। মাদ্রাসার একজন ছাত্রের জন্য ইসলামী ছাত্র শিবির, স্কুলের একজন ছাত্রের জন্য ইসলামী ছাত্র শিবির। ডেমরা যাত্রাবাড়িবাসী একটা অনুরোধ রেখে যাই আপনাদের কাছে। ছাত্র শিবিরকে যিনি আপনার প্রতিপক্ষ মনে করেন, আমি আপনাকে প্রতিপক্ষ মনে করি না, আমি আপনাকে বন্ধু মনে করি। ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করে আপনি ঠকবেন না, প্লিজ ঠকবেন না। ইসলামী ছাত্র শিবির মাদ্রাসায় যে ছেলেটি পড়াশোনা করে, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, মাপ চেয়ে বলবো, মাদ্রাসায় পড়াশোনা করে আমরা জানতাম তখন মাদ্রাসায় পড়ার অর্থ হচ্ছে মসজিদে আযান দেওয়া, মাদ্রাসায় পড়ার অর্থ হচ্ছে জানাজা নামাজ পড়ানো, মাদ্রাসায় পড়ার অর্থ হচ্ছে মিলাদ শরীফ সম্পন্ন করে একজন ব্যক্তিকে 150 টাকার বিনিময়ে নিশ্চিত জাহান্নামী, একজন ব্যক্তিকে নিশ্চিত জান্নাতি বানিয়ে দেওয়া আসা মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব। আমরা মাদ্রাসার ছাত্রটিকে ধরে বললাম, মাদ্রাসার বন্ধুরা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন। আমরা মাদ্রাসার ছাত্রটিকে ধরে বললাম, কুল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তোমার দায়িত্ব শুধু এই মিলাদ শরীফ পড়ানো নয়, তোমার দায়িত্ব শুধু জানাজা নামাজ সম্পন্ন করা নয়, তোমার দায়িত্ব শুধুমাত্র এই দেশ এবং জাতির প্রয়োজনে মসজিদের ইমামতি করা নয়। তোমার দায়িত্ব হচ্ছে রাজপথ মোকাবেলা করার জন্য একদল মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর দিনের কথা বলে শ্রেষ্ঠ মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তোলা। ইসলামী ছাত্র শিবির নামাজি একজন ব্যক্তিকে রাজপথে ধরে নিয়ে এসে তাকে মুসল্লি বানানোর পর রাজপথে নিয়ে এসে আমরা তাকে মুসল্লি পরিচয়ের সাথে নতুন পরিচয় দিয়ে তাকে আমরা মুজাহিদ করে গড়ে তুলেছি। স্কুল কলেজের একজন ছাত্র, আমরা তাকে নামাজ পড়াইনি, শুধু গভীর রাতে উঠে তাকে নিয়ে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি। আপনি অবাক হবেন, ইটস অ্যাস্ট্রোনিস্টিক, ইটস মিরাকুলাস। এটাই দেশ এবং জাতির মানুষের জন্য অবাক হওয়ার ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের যে যুবকটি দাঁড়িয়ে প্রস্তাব করাকে নিজের স্মার্টনেস মনে করে, বিশ্ববিদ্যালয়ের যে যুবকটি নামাজ পড়াকে সেকেলে মনে করে, ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় কলেজের একজন ছাত্রকে আমরা ডেকে নিয়ে মসজিদে নামাজ পড়াই না, শুধু গভীর রাতে উঠে আমরা তাহাজ্জুদ নামাজ পড়াই। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা নামাজ তো একটু কম পড়েন, তাহাজ্জুদ নামাজ তো বোঝেনি না। তাহাজ্জুদ নামাজ দেখে পুলিশকে বলল, ছাত্র শিবির গভীর রাতে উঠে মসজিদে জড়ো হয়েছে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য, গ্রেফতার করেন। পুলিশকে বলতে, পুলিশও আবার সেই সময় বোঝেনি তো, এমনি নাতুনে বুড়ি, তারপর যদি পায় ডোলের বাড়ি। আমাদের পুলিশের বাইরে কোনো অপরাধ নেই, তাদেরকে যেভাবে চালায় সেভাবে চলে। পুলিশ আসছে, মসজিদ হল ঘিরে ফেলেছে, লতিফ হল, সৈয়দ আমির আলী হল ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে আমাদেরকে বলা হয়েছে এই মসজিদের মধ্যে শিবিরের অস্ত্রধারী ক্যাডাররা প্রশিক্ষণ নিচ্ছে। হলের গেটম্যানকে জিজ্ঞেস করা হয়েছে, এই গেটম্যান, এই হল অস্ত্রধারী ক্যাডার আছে? বলছে, স্যার তা তো জানি না, তবে মসজিদে কিছু ছেলেরা আছে। বলছে, কি করে তারা? বলছে, তা জানি না, মসজিদে তারা আছে, অবস্থান করছে। বলছে, বুঝতে পেরেছি, তাহলে ইনফরমেশন কারেক্ট, চলো। পুলিশের উপর মহলে ফোন করা হয়েছে, স্যার
অস্ত্রধারী ক্যাডার একদম আমাদের হাতে। এত বড় একটা অপারেশন সাকসেস হতে যাচ্ছে, আপনার মতো অফিসার সাথে না থাকলে এখানে প্রমোশন ডিমোশনের ব্যাপার আছে। স্যার আপনিও আসেন। স্যার এই কথা শুনে আর নিজেকে ধৈর্য ধরাতে পারেনি, নিজেও চলে আসছে। এসে বলছে কোথায়? বলছে মসজিদের দোতলায়, চলো। গিয়ে দেখে অন্ধকার, মসজিদ অন্ধকার। কতিপয় যুবক কাঁদতেছে, রাত 3:30টার সময় কাঁদতেছে, আওয়াজ করে বাচ্চা ছেলের মতো চিৎকার করে কাঁদছে মসজিদের যুবকরা। এত বড় রাজনৈতিক দেওয়ালিয়ত্ব হলে পড়ে, এত বড় অন্ধ হলে পড়ে, এত বড় প্রতিপক্ষ হলে পড়ে কত ঘৃণির কাজ করতে পারে। পুলিশ একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, এরা যদি অস্ত্র প্রশিক্ষণই দিবে তাহলে কাঁদছে কেন? আর একজন বলতেছে, স্যার ঘটনা ঠিকই আছে, এরা বোধহয় অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে একজন আরেকজনের ক্রস ফায়ারে মারা গেছে, সেই জন্য কাঁদতেছে স্যার। বলছে তাহলে তো কারেক্ট ইনফরমেশন, লাইট জ্বালাও, স্টার্ট ইউর অপারেশন। লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে অভাবনীয় দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। ইটস অনলি নট নভেল, ইটস নট অনলি ড্রামা, ইটস নট অনলি স্টোরি, ইটস নট অনলি হিস্ট্রি, ইটস আওয়ার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ইসলামিক ছাত্র শিবির। ছাত্র শিবিরের সামনে দাঁড়িয়ে পুলিশ ভাইরা দেখলো কতিপয় যুবক, কারো মাথায় টুপি আছে, কারো মাথায় নেই, কারো হাতে কোরআন শরীফ, কারো হাতে হাদিস, বাচ্চা ছেলের মতো চিৎকার করে কাঁদছে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। কাঁদছে, আল্লাহ আমার বাবা মাকে বাড়িতে রেখে এসেছি, আমার বাবা মাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কোরআন শেখা যায় না, কোরআন শিখতে দাও। চিৎকার করে বলছে, আল্লাহ এই বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস মুক্ত করে দাও। পুলিশের অফিসার বললেন, লাইট বন্ধ করো, এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার প্রয়োজন নেই, বসে যাও, এদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করো। মোনাজাতে অংশগ্রহণ করেছেন। মোনাজাত শেষ, লাইট বন্ধ করে ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে বললেন, ভাইস চ্যান্সেলর সাহেব, ছাত্র শিবিরের যে ক্যাডারগুলোকে গ্রেফতার করার জন্য ডেকে এসেছিলেন, মসজিদের ওই ক্যাডারগুলো গ্রেফতার করার দরকার নেই। আপনার মতো ভাইস চ্যান্সেলর, আমার মতো পুলিশ অফিসার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। মসজিদের এই যুবক ছেলেগুলোর হাতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে যান। আমার চেয়ে আপনার চেয়ে অনেক বেশি সন্ত্রাস মুক্ত বিশ্ববিদ্যালয় তার পরিচালনা করতে পারবে। যারা আজকে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সম্পদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের তাহাজ্জুদ পড়া কিছু ছাত্র তৈরি করতে চাই, এইটা আমরা যাত্রাবাসীকে বলে বেড়াই, যাত্রাবাড়িবাসী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের কিছু ছাত্র তৈরি করতে চাই। গভীর রাতে উঠে আপনার জন্য যারা দোয়া করবে, কোরআন হাতে নিয়ে যারা আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, এই জগন্নাথকে যারা তাদের কুক্ষিগত করে রাখতে চায়, ছাত্রলীগের সন্ত্রাসীরা সহ আমরা আপনাদেরকে নিয়ে মোকাবেলা করে জগন্নাথকে আল্লাহর দিনের একটি জমিনে পরিণত করতে চাই। জগন্নাথ থেকে একদল ইমাম তৈরি হোক, জগন্নাথ থেকে আপনার বাবা মার জন্য দোয়া করার একদল মানুষ তৈরি হোক। এই ডেমরা যাত্রাবাড়িবাসী তা চাইবে না, আমার তা বিশ্বাস হয় না। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাদেরকে আমরা প্রতিপক্ষ শক্তি মনে করি না, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি। আমাদেরকে মারতে এসেছিল, আমরা রজনীগন্ধার স্টিক নিয়ে গিয়েছি। আমাদেরকে যারা বুলেট বরাদ্দ করেছিল, আমরা তাদের জন্য মিষ্টি বরাদ্দ করেছি। আমাদেরকে যারা হত্যা করতে চায়, আমরা তাদের জন্য আমরা বুক উদার করে তাদের দিকে তাকিয়ে বলেছি, ওয়েলকাম টু মি, আসো আমার কাছে, আমার বুক তোমার জন্য উন্মুক্ত। যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন তিনি ওমর। আজকে ছাত্র শিবিরকে যারা হত্যা করতে আসেন, আমরা তাদেরকে হত্যা করে বদলা নিতে চাই না, আমরা তোমাকে আরেকজন ওমর বানিয়ে প্রতিশোধ গ্রহণ করতে চাই। আমরা তোমাকে ওমর বানাবো। ওয়েট অ্যান্ড সি, তুমি এই রাষ্ট্রের প্রতিনিধি হবে, আমরা তোমাকে প্রতিপক্ষ মনে করি না। সংগ্রামী ডেমরা যাত্রাবাড়িবাসী, ইসলামী ছাত্র শিবির আপনাদেরই সম্পদ, আপনাদেরই স্নেহের সন্তানগুলো। ইসলামী আন্দোলন এবং এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ছাত্রকে মেধাবী করে গড়ে তোলার সাথে সাথে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তোলার এক অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির। আজকের এই ডেমরা যাত্রাবাড়িবাসীর কাছে আবেদন জানাই,
সংগ্রামী ছাত্র বন্ধুদের কাছে আহ্বান জানাই, ছাত্র বন্ধুরা যারা ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করেন, আমরা আপনাদেরকে প্রতিপক্ষ ভাবি না। আমরা মনে করি আজ একজন মেধাবী দক্ষতা সম্পন্ন যোগ্য ছাত্র হওয়ার সাথে সাথে তার মধ্যে সততা না থাকার কারণে তার দ্বারা দেশের সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে। আমাদের দেশে অযোগ্য ব্যক্তিরা অসৎ কাজ করে না, আমাদের দেশের যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্যতার সাথে সবচেয়ে অসৎ কাজটি পরিচালনা করেন। ইসলামী ছাত্র শিবির তাই মনে করে মেধাবী যোগ্যতা সম্পন্ন ছাত্রদেরকে সততার দিক থেকে, আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে গড়ে তুলতে পারলেই আমাদের দেশের যে সম্পদ আছে সেই সম্পদকে আমরা কাজে লাগাতে পারবো। আর বলতে চাই, যারা দেশকে ধ্বংস করার জন্য শিল্প কারখানা ধ্বংসের মেতে উঠেছেন, গাড়ি ভাঙচুরে মেতে উঠেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড দিয়ে দেশ এবং জাতিকে ধ্বংস করা যায় না, ধ্বংসাত্মক কর্মকাণ্ড দিয়ে নিজের দলকে ধ্বংস করা যায়, জাতিকে ধ্বংস করা যায় না। আমাদের দেশের বিরোধী দল নিজেদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দিয়ে তাদের ধ্বংস ডেকে আনতে শুরু করেছে। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে ছাত্র শিবির যে ভূমিকা পালন করেছিল, এই ঢাকার 4 দলীয় আসন থেকে সকল জোট সদস্য থেকে বিজয় করার জন্য ইসলামী ছাত্র শিবির গোটা বাংলাদেশে জোট সরকারকে আবার ক্ষমতায় নিয়ে এসে আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্য কি শিবির কর্মীরা প্রস্তুত? আমি শিবির কর্মীদেরকে বলবো, আসুন দেশের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে 2007 সালের 1 যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে প্রমাণ করবে ছাত্র শিবির কোনো প্রতিষ্ঠানের নয়, ছাত্র শিবির কোনো দলের নয়, ছাত্র শিবির দেশ, জাতি, মানবতা এবং গণতন্ত্রের জন্য নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। আমি নিজেদেরকে মেধা, চরিত্র, যোগ্যতার সমন্বয় একদল সৎ দেশপ্রেমিকের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেছেন ডেমরা যাত্রাবাড়িবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।